নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি এখনকার অনুষ্ঠান ডক্টর প্লাস। এবং এই অনুষ্ঠান যেখানে আমরা সুস্থতার কথা বলে থাকি এবং বিভিন্ন রকম রোগ নিয়ে থাকে আমাদের আলোচনা। আমাদের আজকে যে রোগের উপর আমরা আলোচনা করব তা হচ্ছে কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম। কি এই বিষয়টি, এই রোগটি সম্বন্ধে মানে কি অ্যাকচুয়াল সমস্যা হয়, এটা আমরা যদি আরও সহজ উপায়ে জানার চেষ্টা করব, কারণ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর পিনাকি রয়। অনেক অনেক স্বাগত জানাই ডাক্তারবাবুকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। MS অর্থোপেডিক্স। এবং আপনাদের ক্ষেত্রে একটা কথা বলবো যে অনেকে প্রশ্ন করেন ওখান থেকে যে এই ধরনের ব্যথা, এই ধরনের যন্ত্রণা প্রথমত আমাদের জানতে হবে কেন হয়, কী কী কারণে হয় এবং কিভাবে আমরা এখান থেকে চিকিৎসার মাধ্যমে প্রপার টাইমে, অবশ্যই কারণ আমরা তো অনেকটা ডিলে করে ফেলি, সেখান থেকে আমরা বেরিয়ে আসবো কী করে। আর আপনারা কিন্তু রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি এই মুহূর্তেই অনুষ্ঠানে। ফোন করুন আমাদের সরাসরি ফোন নাম্বার যে 6292242341, 6292242342, এই দুটি ফোন নাম্বার যে আপনাদের প্রশ্ন রাখতে অবশ্যই আপনারা ফোন করতে পারেন। প্রথমত অবশ্যই আমাদের আরেকটি নাম্বার যাচ্ছে, ওই সরাসরি নাম্বার দেখুন স্ক্রিনে যাচ্ছে, ওই নাম্বারে আপনাদের ফোন করতে হবে। প্রথমত বলবো আমাদের যে সাবজেক্ট আজকে যে সেটাকে একটু যদি ডিটেলসে বলুন তো। কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম হচ্ছে যেটাকে আমরা ভালো ভাষায় অর্থোপেডিক্স টার্মে বলে থাকি যে রিফ্লেক্স সিম্প্যাথেটিক ডিস্ট্রফি। এটা হচ্ছে অনেকেরই প্রথম ফ্র্যাকচার হওয়ার পরে একটা প্রোট্র্যাক্টেড একটা মানে বেশি অতিরিক্ত দিনের জন্য ব্যথা থাকার বা সিমটম যেগুলো থাকে, মানে ধরুন আমার একটা ফ্র্যাকচার হলো হাতে, ডিস্টাল রেডিয়াস ফ্র্যাকচার বা যে কোনো জায়গায় ফ্র্যাকচার হলো, সেখানে অপারেশনই হলো বা প্লাস্টারের দ্বারা সেটা আমরা সারিয়ে তুললাম, সেটা হয়তো 6 সপ্তাহ একটা প্লাস্টারে থাকলো, তারপরে আস্তে আস্তে আমার প্লাস্টার খুললে আস্তে আস্তে পেন কমে যায়। কিন্তু এই ধরনের মানে এই ডিজিজটা হলে দেখা যাচ্ছে যে আমাদের পেনটা হয়তো 6 মাস ইভেন 1 বছরও থেকে যেতে পারে, এবং পেনের এবং আমাদের সিমটম এবং ভাঙা যতটা না আছে তার থেকে অতিরিক্ত সিমটম বেশি, মানে যতটা পেন থাকার না কথা তার থেকে অতিরিক্ত পেন এবং সোয়েলিং এবং ইনফ্লামেশন সবই রয়েছে। এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি যে কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম, যেটা আমরা অর্থোপেডিশিয়ানরা সবচেয়ে বেশি ভয় করে থাকি, কারণ এটা একটা এই কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম কথাটা বলতে যতটাই সহজ, এটা সারিয়ে তোলা ততটাই কঠিন ব্যাপার। সুতরাং এখানে একটা কথা বলবো যে আমরা নর্মালি এই যে আমাদের চট করে চোট লাগা, আমি স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে বলি, এই ক্ষেত্রে তো আমরা বেশিরভাগ সময় দেখি তারা তাদের এই যে তাদের খেলা, তাদের ড্রিম একটা থাকে, সেখান থেকে তাদের চট করে চোট লেগে গেল এবং তাদের মধ্যে একটা মানসিক এফেক্ট হয়ে যায় যে আমি বোধহয় আমি নর্মাল লাইফে আসতে পারবো না। এই জায়গাটা আমাদের বোধহয় একটু ক্লিয়ার হয়ে যাওয়া খুব দরকার। হ্যাঁ, এই কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম এদের ক্ষেত্রেই হয় যাদের একটু মানে বলে হাইপার সেন্সিটিভিটি টু পেন, মানে আমার ধরুন যতটুকু আমার চোট লাগলে আমার একজন নর্মাল পার্সনের যতটা ব্যথা অনুভব করার কথা তার থেকে তার বেশি ব্যথা অনুভব করছে, সে বেশি সেন্সিটিভ টু পেন। এবং এর সাথেও আরও কিছু জিনিসপত্র আছে যেগুলো কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোমে কন্ট্রিবিউট করে। খেলাধুলার ক্ষেত্রে আমি বলবো যে যেগুলো স্পোর্টস পার্সনদের ক্ষেত্রে যেটা বলছিলেন, যে স্পোর্টস পার্সনদের ক্ষেত্রেও কিন্তু এটা হতে পারে। এটা যে শুধু যে নর্মাল বয়স্ক লোকদেরই হচ্ছে বা এরকম কিন্তু না, স্পোর্টস পার্সনদের ক্ষেত্রেও হতে পারে। এবং এটার একটা জেনেটিক ডিসপোজিশনও আছে, যে যাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভসের কমপ্লেক্স রিজিনাল পেন সিনড্রোম হয়েছে তাদের মধ্যেও কিন্তু এটার হওয়ার চান্স অনেক বেশি। আমি একটুখানি সাধারণ মানুষদের জন্য বলবো, কারণ এগুলো আমরা ডক্টরি পরিভাষায় কথা বলছি, অতি সাধারণভাবে সাধারণ মানুষ, আমাদের হয়তো রুরাল এরিয়ায় অনেক মানুষ থাকেন, হয়তো তারা কমপ্লেক্স রিজিনাল পেইন সিনড্রোমটা বুঝতে পারছেন না, তাদের জন্য সহজ ভাষায় আমরা কি বলতে পারি? একটা ফোন নিয়ে আমরা আসবো। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার, কে বলছেন? আমি হিমাংশু রামনন্দী। হ্যাঁ, কোথা থেকে বলছেন? বলছি বলুন।
বলছি আমার কোমর দিকে থেকে পা পর্যন্ত খুব যন্ত্রণা করে। আরেকবার একটু ক্লিয়ারলি বলুন, হ্যাঁ আরেকবার একটু বলুন। বলছি কোমরের নিচে থেকে পা পর্যন্ত খুব যন্ত্রণা করে আমার। আচ্ছা আচ্ছা, কোমর থেকে একটা রেডিয়েটিং বুঝতে পারি পেন না। পা অবধি হচ্ছে। আমি যেটা বলবো শুনতে যে থাকুন। আপনার একটা ইমিডিয়েটলি একটা কোমরের এক্সরে করা উচিত, মানে ডিজিটাল এক্সরে অফ এল স্পাইন একটা করা উচিত। আপনার শিরদাঁড়ায় হয়তো স্পন্ডেলাইসিস বা লিস্থেসিসও হতে পারে, মানে এক হচ্ছে যে শিরদাঁড়ার হাড় সোজা হয়ে গেছে যার জন্য নার্ভের ওপরে চাপ পড়ছে, যেটাকে আমরা বলে স্পন্ডেলাইসিস, অথবা একটা শিরদাঁড়ার ওপরে আরেকটা শিরদাঁড়া উঠে যাওয়া বা সরে যাওয়া, সেটাও হতে পারে। যেটা সেকেন্ড ডিজিজটা বললাম লিস্থেসিস, সেটা কিন্তু আরও বেশি মারাত্মক, এবং সেটা দেখার জন্যই একটা এক্সরে করা দরকার, একজন অর্থোপেডিশিয়ানকে দেখানো দরকার হলে কিছুদিন ব্যথার ওষুধ এবং আরও কিছু ঔষধ সেগুলো খেতে হবে, যাতে আপনার নিচের দিকে রেডিয়েটিং পেনটা না হয়। এবং সামনের দিকে ঝুঁকে কোনো কাজ করা যাবে না, ভারী জিনিস তোলা যাবে না, কোমরে কিন্তু একটা বেল্ট ব্যবহার করতে হবে, আর আপাতত এক উষ্ণ গরম শেক এগুলো দিতে হবে। আর এছাড়াও পরের দিকে গিয়ে আরও বেশি এতে যদি না উপশম হয় তাহলে হয়তো এমআরআইও করতে হতে পারে, কিন্তু আপাতত একটা যেটা মোস্ট ইজিলি অ্যাভেলেবেল একটা এক্সরে করা কিন্তু খুব দরকার। একদমই তাই, এবং নিশ্চয়ই আপনি বুঝলেন আশা করি। এবং আমরা যে আলোচনা আজকে ছিলাম সেখানে ব্যাক করছি যে কমপ্লেক্স রিজিয়ন পেন সিনড্রোমে এগুলো অনেকগুলো দিক রয়েছে আপনি বললেন, সেটা একটু যদি বলেন। হ্যাঁ, আমাদের মানে গ্রামাঞ্চলে এই যে ফোনটা আসলো, যেরকম গ্রামাঞ্চলের লোকদের যেটা সবচেয়ে বেশি আমরা হয় যে আমরা বারবার কারোর হাত ভেঙে গেল বা ফ্র্যাকচার হলো, ইমিডিয়েটলি তারা কি করে যে মালিশ করে, কোনো একটা হ্যাঁ টেনে টেনে মালিশ করা, আয়ুর্বেদিক কোনো বা জড়িবুটির তেল দিয়ে তারা মালিশ করে। এবার মালিশ করাটা হচ্ছে সবচেয়ে বেশি আমরা ভয় পাই, কারণ এই মালিশ করলে কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম হওয়ার চান্স কিন্তু অনেক বেশি বেড়ে যায়। মালিশ করা মানে সেখানে মানে অ্যাবনর্মাল মানে নার্ভের প্রলিফারেশন হয়, এবং তার যে সোয়েলিংটা হয়তো আমার প্লাস্টারে রাখলে ইমিডিয়েটলি হয়তো 2-3 সপ্তাহের মধ্যে কমে যাওয়ার কথা, মালিশের জন্য কিন্তু সেই সোয়েলিংটা আরও বেশি বেড়ে যায় এবং সেটা কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোমের দিকে এগিয়ে যায়। তার জন্য আমরা যখনই এই ধরনের ভাঙা পেশেন্টরা আমাদের কাছে আসে, আগেই আমরা বলি যে আর যাই করুন মালিশ একদমই করবেন না। বারবার করে বলি যে কোনো রকম মালিশ করা যাবে না, কোনো রকম তেল দিয়ে, কোনো রকম জেল দিয়ে, কোনো রকম স্প্রে দিয়ে, কোনো রকমভাবেই মালিশ করা যাবে না। ফ্র্যাকচার হয়েছে মানে তার সেটা ইদার প্লাস্টার করতে হবে, অথবা সেটা হাতটা তুলে রাখতে হবে বা ব্যাগের ভেতর আমরা যে আর্ম স্লিং বলি সেটার মধ্যে রাখতে হবে, কিন্তু মালিশ কিন্তু একেবারেই করা যাবে না। মালিশ করলেই যেটা দেখা যায় যে এই কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম, সেটা কি কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোম হচ্ছে কিভাবে বুঝবো, যে আমার হাতের প্রথম কথা হচ্ছে যে আমার হাতের ফোলা আরও দিন দিন বেড়ে যাচ্ছে, হাতের চামড়া চকচকে হয়ে যাচ্ছে, আমার মানে ফুলে যাচ্ছে, হাত অনেক বেশি ফুলে যাচ্ছে বা চামড়া চকচকে হয়ে যাচ্ছে, আমার হাতের ভেতর ব্লাড সাপ্লাই অনেক বেড়ে গেছে, যার জন্য আমার টেম্পারেচার বেড়ে যাচ্ছে, হাতটা আরও উষ্ণ লাগছে, ঠিক আছে। ঠান্ডা গরম সেন্সেশন, আমাদের অল্টার ঠান্ডা গরম সেন্সেশন লাগতে পারে, ঠিক আছে। সেন্সারি অল্টার সেন্সেশন যেটা বলি, যে আমাদের হাত ঝিনঝিন করতে পারে, তো হাতের অনেকের লোম খসে যায়, ঠিক আছে, হাতের চামড়া লোমের মানে যেরকম ঘনত্ব থাকে আস্তে আস্তে লোম খসে যায় এবং চামড়া আরও চকচকে হয়ে যায়, এবং হাতে একটু সামান্য হাত নাড়ালেই হাতে প্রচণ্ড পেনফুল কন্ডিশন হয়ে যায়। এইটা হচ্ছে অতিরিক্ত, এটা কিন্তু যেটা আমাদের সবচেয়ে যে পেন কমানো, কিন্তু এটা এই ক্ষেত্রে খুব মারাত্মক একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, কিন্তু কারণ এই ধরনের একজন পেশেন্ট যখনই একটা কমপ্লেক্স রিজিওনাল পেন সিনড্রোমের দিকে এগোচ্ছে, তখন আমরা অতিরিক্ত ডোজের পেন কিলার দিয়েও কিন্তু সেই পেন কিন্তু কমানো যায় না। তো এইটাই হচ্ছে যার জন্য এটা আমাদের অর্থোপেডিক সার্জনদের নাইটমেয়ার হয়ে দাঁড়ায়। এটার মেন উদ্দেশ্য মানে কারণই হচ্ছে যে আমাদের হাতে যেখানে ফ্র্যাকচার হচ্ছে বা যেখানে আমি মালিশ করেছি সেইখানে অ্যাবনর্মাল আমাদের কিছু নার্ভের গ্রোথ হচ্ছে,
যেই গ্রোথ এবং অ্যাবনর্মাল সিম্প্যাথেটিক নার্ভ সাপ্লাই যেগুলো বলে সিম্প্যাথেটিক নার্ভসগুলো অ্যাবনর্মাল গ্রোথ, সেই নার্ভের অ্যাবনর্মাল গ্রোথের জন্য যে পেনটা আমার হওয়ার কথা না বা যেই ফোলা বা যেই ব্যথাটা হওয়ার কথা না সেই ব্যথাটা হচ্ছে। এইটার জন্য পেশেন্টকে সবসময় আগে রাখতে হবে যে আমার একটা তো মালিশ করা যাবেই না, তার সাথে সাথে আমাদের ইমোবিলাইজেশন, যেটা আমাদের ডাক্তাররা সবসময় পরামর্শ দিয়ে থাকি, যে একটা প্লাস্টারের ভেতরে রাখা হাত বা একটা আর্ম স্লিংয়ের মধ্যে হাতটা রাখা, এইগুলো কিন্তু খুব দরকার। মানে রেস্ট পজিশনে রাখা। এক্স্যাক্টলি, একদমই। আর এইটা তো একদম বাস্তব বিষয় যে আমরা চট করে মালিশ করি, আমাদের কতগুলো ভুল মিথ রয়েছে যে মিথের উপর আমরা চলি বেসিক্যালি। এবং এই যে ব্যথা, আমি চোট পেলাম এবং চোট পাওয়ার পরে আমার ফ্র্যাকচার হলো না হেয়ারলাইন ক্র্যাক হলো, আমরা বোঝার চেষ্টা করি না। অনেক সময় হয়তো আমার ধরে নিলাম কথার কথা আমার পায়ের কোনো আঙুল আমাদের ফ্র্যাকচার হয়েছে, এবং আমরা অনেক সময় দেখি যে হেয়ারলাইন ক্র্যাক হলে ব্যথা হচ্ছে, কোনোভাবে ওইভাবে চালিয়ে নিলাম আমরা, হয়তো বা সেটা পেন কিলার খেয়ে বা কিছু খেয়ে ধামাচাপা দিলাম, ওই যে আমাদের স্প্রে করা ইত্যাদি ইত্যাদি করে ধামাচাপা দিলাম। অনেকটা বছর পেরিয়ে গিয়ে কিন্তু সেটা একটা ট্রিগার পয়েন্টে চলে আসে। এবার আমার কথা হচ্ছে সেটা থামতে চায় না, তার মানে আমার এটা ডেফিনেটলি এই কমপ্লেক্স রিজিয়ন পেন সিনড্রোমের মধ্যে পৌঁছে গেল অলরেডি, আমি যেহেতু ইগনোর করলাম, সেটা কতটা ক্ষতিকারক হতে পারে? একদমই, কারণ কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম জিনিসটা হতে যতটাই সহজ, এটা ট্রিটমেন্ট করা কিন্তু অতটাই কঠিন হয়ে দাঁড়ায়। কারণ ফার্স্ট অফ অল যে কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোমে যেরকম আমাদের হতে পারে যে আমাদের নার্ভ সিম্প্যাথেটিক নার্ভসের যদি একটা পার্টিকুলার নার্ভের রুট ধরে যদি পেনটা হয়, তাহলে আমরা সেই নার্ভের রিপিটেটিভ স্টিমুলেশন দিতে পারি। সেই নার্ভকে বারবার ফ্যারাডিক স্টিমুলেশন বা স্টিমুলেশন দিয়ে সেই নার্ভের যে অ্যাবনর্মাল যে ফায়ারিং হচ্ছে, যে কারণে সেই নার্ভটা অতিরিক্ত মাত্রায় ফায়ার করছে এবং আমাদের পেন এবং সোয়েলিং ভ্যাসোমোটর সিমটমসগুলো হচ্ছে, সেইটার জন্য আমরা সেই পার্টিকুলার নার্ভের রুট ধরে আমরা যদি স্টিমুলেশন দিয়ে আস্তে আস্তে হয়তো সেটা কমে যেতে পারে। অথবা হতে পারে যে হয়তো বেশি ব্যথা হলে পরের দিকে গিয়ে দেখা যেতে পারে যে আমাদের নার্ভ পার্টিকুলারলি সেই নার্ভটা ব্লক করে দিতে হতে পারে। সেটাও নার্ভ রুট ব্লক যেটাকে বলে আমরা অ্যানাস্থেটিক কেমিক্যাল ব্লক, বা অথবা সার্জিক্যালি সেই নার্ভটা কেটে দেওয়া, ইভেন কেটে দেওয়াও মানে দরকার হতে পারে। তো সেটা এক্সট্রিম পর্যায়ে যেতে পারে, কারণ এটা কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম একটা মানে এমনই একটা ডিজিজ যেটা একজন অর্থোপেডিক সার্জনের কাছে একটা নাইটমেয়ার। কারণ এটা সারানো খুবই ডিফিকাল্ট, মানে নানান রকম ওষুধ প্রয়োগ করেও দেখা যাচ্ছে যে পেশেন্টের কিন্তু সেই হিসেবে রিলিফ পাচ্ছে না। পেশেন্ট বারবার ডাক্তারের কাছে আসছে, তার হয়তো ফ্র্যাকচার হয়েছে 1 বছর 1.5 বছর 2 বছর আগে, কিন্তু তার ফ্র্যাকচারও হয়তো জুড়ে গেছে, কিন্তু তার যে হাতের ফোলা এবং ব্যথা সেটা কিন্তু আর ঠিক আর হচ্ছে না। এটা মানে অর্থোপেডিকের সার্জনের কাছেও একটা বিড়ম্বনা, সেও নিজে কিছু করতে পারছে না, এবং মানে যার হয়েছে তার কাছেও একটা বিশাল একটা প্রচণ্ড পেইনফুল একটা কন্ডিশন। আচ্ছা, এখানে একটা কথা বললেন যে এই কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোমের ট্রিটমেন্টটা খুব ডিফিকাল্ট, সেটা কিভাবে হয়? প্রথম কথা যে কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম কয়েকটা জিনিস আছে, যেমন ইট ইজ মোর কমন ইন ফিমেলদের মধ্যে মোর কমন, ইট ইজ মোর কমন ইন এল্ডারলি পপুলেশন। হ্যাঁ, এল্ডারলিদের মধ্যে মোর কমন। আর আছে যে আরও কিছু কিছু জিনিস আছে, যেরকম যাদের এরকম মানে অ্যালোডাইনিয়া বা একটুতে লাগলেই তার পেন সেন্সেশন বেশি, যাদের কারণ পেন সেন্সেশনটা হচ্ছে কম্পারেটিভ কি বলবো আপেক্ষিক, আপনার কাছে যেটা কম পেন আমার কাছে সেটা ম্যান টু ম্যান ভ্যারি করছে। যারা বেশি সেন্সিটিভ টু পেন তাদের মধ্যে কিন্তু এইটা কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম হওয়ার চান্স অনেক বেশি। এবং প্রথমে তো কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম হলো, তার সঙ্গে তার ট্রিটমেন্টে কিন্তু একটা মেগা ডোজ অফ ভিটামিন সির কিন্তু একটা বিশাল রোল আছে। তো আমরা যাদের কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম হয় তাদের আমরা ইভেন 1 গ্রাম ভিটামিন সি দিয়েও মাঝে মধ্যে রাখি, পার ডে হয়তো 1 গ্রাম করে ভিটামিন সিও দিয়ে রাখি। ভিটামিন সির একটা মেজর রোল আছে কমপ্লেক্স রিজিয়নাল পেন সিনড্রোম সারিয়ে তোলার।
এর সাথে তার সাথে সাথে হয়তো কিছু যেরকম ইনসেডস, যেরকম আমরা ব্যথার ওষুধ দিয়ে থাকি, ব্যথার ওষুধ এবং ফোলার ওষুধ, সেগুলো তো তার সাথে দিই প্রথমত। তার সাথে সাথে পরের দিকে গিয়ে হয়তো আমাদের যে নার্ভটা আমাদের করছে, নার্ভের এক্সেসিভ সেন্সিটিভিটির জন্য আমাদের পেনটা হচ্ছে, তার সেই নার্ভের সেন্সিটিভিটিটা কমিয়ে দেওয়ার জন্য আমাদের কিছু ব্লকার্স, অ্যালফা ব্লকার্স বা বিটা ব্লকার্স যেগুলো আমরা বলি, সেগুলো অ্যাপ্লাই করতে হতে পারে। যেগুলো আমাদের প্রেশারের ওষুধ হিসাবে ব্যবহার হয় সেইগুলো আমরা ব্যবহার করি, অ্যালফা ব্লকার, বিটা ব্লকার্স। এবং তার সাথে সাথে হয়তো কিছু আমাদের নার্ভের ওষুধ যেগুলো মানে গাবা নিউরন বা প্রিগাবালিন বা নরট্রিপটিলিন এই জাতীয় ওষুধও আমরা ব্যবহার করে থাকি, যাতে আমাদের নার্ভের সেন্সিটিভিটিটা তখনকার মতো কিছুটা কমে যায়। এটাই মানে ইট ইজ এ ভেরি রেজিস্ট্যান্ট কন্ডিশন টু ট্রিট। মানে অর্থোপেডিক সার্জনরা হাড় জোড়া যতটাই সোজা, এই কন্ডিশনটা একবার যদি গ্রো করে যায় এবং তার সামনে চলে আসে, মানে ইট ইজ অলমোস্ট লাইক হেল টু দ্য বোথ টু দ্য পেশেন্ট অ্যান্ড টু দ্য ডক্টর। নর্মালি আমরা দেখেছি হাড় ভেঙে গেল, সেটাতে একটা ট্রিটমেন্ট হলো, অপারেশন হলো বা যাই হোক একটা প্লাস্টার হলো, হয়ে সেটা চলছে। কিন্তু আপনি যেটা বলছেন যে সবটাই মানে হয়ে গেল নর্মাল, পোস্ট অপারেটিভ ইয়ের মধ্যে গিয়ে দাঁড়িয়ে কিন্তু সমস্যাগুলো তৈরি হচ্ছে। আচ্ছা, এটা কি শুধু পায়ের বা হাতের ক্ষেত্রেই হতে পারে? না, এটা ইট ইজ মোর মানে হাতে বেশি হয় দেখা গেছে, পায়ে কম হয়, কিন্তু হতে পারে মানে যে কোনো জায়গাতেই হতে পারে, হাতে বা পায়ে যে কোনো জায়গাতেই হতে পারে, কিন্তু হাতে মোট, কারণ আমরা আমাদের হাতের মধ্যে নার্ভের সেন্সেশন অনেক বেশি থাকে, কারণ আমরা হাত ব্যবহার করে খুব ট্যাকটাইল যে কোনো জিনিস আমরা ধরতে হাতের মানে ইউজ বেশি করি, তাই জন্য আমাদের ব্রেনের ম্যাপিংয়েও আমাদের কিন্তু হাতের রিপ্রেজেন্টেশন অনেক বেশি। তো হাতের মধ্যে অনেক সেন্সেশন এবং নার্ভ সাপ্লাই অনেক বেশি আছে, তো সেই ক্ষেত্রে হাতে বেশি দেখা যায়। এবং আমরা যদি দেখা যায় যে এক্স রে করি ইভেন মানে এই ধরনের পেশেন্টদের, তখন দেখা যায় যে যেই পার্ট অফ দ্য বডি এফেক্ট করেছে তার একটা গ্রস অস্টিওপোরোসিস হয়েছে। মানে এক্স রেতে দেখা যাচ্ছে যে সেই বিকজ ওখানকার ব্লাড সাপ্লাই এতটাই বেড়ে গেছে, ভ্যাসোমোটর সিমটম মানে ওখানকার নার্ভ এতটাই সেন্সিটিভ হয়ে পড়েছে, এতবার ফায়ার করছে, মানে বডিকে একটা অ্যালার্মিং সিমটম সবসময় দিয়ে রেখেছে যে এখানে একটা ফ্র্যাকচার আছে, যার জন্য বডি ওখানে সবসময় একটা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্সের মতো, আমাদের বডি যেরকম একটা ফাইট অ্যান্ড ফ্লাইট ভেঙে গেলে যেরকম একটা প্রথম কয়েকটা দিন এক সপ্তাহ একটা ফাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স বডি তৈরি করে যে না আমার এখানটা ভেঙে গেছে যাতে আমার রিপেয়ারটা তাড়াতাড়ি হয়, কিন্তু এখানে একটা ফ্লাইট অ্যান্ড ফাইট রেসপন্সটা যেন একটা প্রোট্র্যাক্টেড ফর্মে রয়েছে, মানে 1.5 বছর 2 বছর ধরে আমার ফ্লাইট অ্যান্ড ফ্লাইট রেসপন্স চলছে, যার জন্য এখানে ব্লাড সাপ্লাই এমন মাত্রায় বেড়ে যায় যে হাত গরম হয়ে যায়, হাত লাল হয়ে যাচ্ছে, হাত গ্লসি হয়ে যাচ্ছে, হাতের মুভমেন্ট রেঞ্জ অফ মোশন কমে যাচ্ছে, হাত যে কোনো মুভমেন্ট আমাদের হাত স্টিফ হয়ে যাচ্ছে, আমাদের যে কোনো মুভমেন্ট খুব স্টিফ হয়ে যাচ্ছে হাতের। এবং হাতের যেহেতু ব্লাড সাপ্লাই প্রচুর পরিমাণে বেড়ে যায়, তার জন্য দেখা যায় যে আমাদের ওখানে ক্যালসিয়ামও ড্রেন হতে থাকে। এত বেশি ব্লাড সাপ্লাই বেরিয়ে যাওয়ার ফলে আমাদের হাড়ের মধ্যে যে ক্যালসিয়ামটা থাকে সেখান থেকেও আস্তে আস্তে ক্যালসিয়াম বেরিয়ে যায়, এবং আমাদের এক্স রে করলে দেখা যায় যে আমাদের গ্রস অস্টিওপোরোসিস একটা এই ধরনের পেশেন্টদের দেখা যায়, যে স্পেশালি যেই পার্ট অফ দ্য বডিতে এটা হয়েছে। তো আমি বলবো যে এই ধরনের একটাই টেক হোম মেসেজ যেটা আমি বারবার পর্দার ওপারে বলবো, যে কোনো ফ্র্যাকচার হলে কিন্তু কেউ মালিশ করবেন না, যেটা আমরা বারবার বলে থাকি, কারণ মালিশ করাটা করাতে আমি পেশেন্টের যত না ভালো করতে পারলাম, পেশেন্টের আরও বেশি ক্ষতি করে দেওয়ার একটা চান্স থাকে। হ্যাঁ, কারণ একটা না জানা বিষয়ের উপর আমরা অনেক সময় ট্রিটমেন্ট নিজেরাই করার চেষ্টা করি, যতক্ষণ না চিকিৎসকের কাছে পৌঁছচ্ছে সেটা আমাদের নেগেটিভ হয়ে যেতে পারে, এটা একদম আমরা দেখেছি। এবং আপনি একটা ট্রিটমেন্টের কথা বললেন যে যেই নার্ভ থেকে হয়তো আমার পেইনটা স্টার্ট হচ্ছে সেইটাকে ইনভ্যালিড করে দেওয়া, এক্স্যাক্টলি এই ট্রিটমেন্টটা কতটা এফেক্টিভ হয় একটা পেশেন্টের ক্ষেত্রে? এটা হচ্ছে যে প্রথম কথা যে আমরা এটার কমপ্লেক্স রিজিওনাল পেইন সিনড্রোম সারিয়ে তোলা যথেষ্ট ডিফিকাল্ট, তো আমরা জাস্ট ট্রাই করতে পারি যে কিছুটা মাত্রায় সেই নার্ভগুলো ব্লক করে দেওয়া, এবং সেই ব্লকটা ইদার কেমিক্যাল ব্লক মানে কোনো একটা কেমিক্যাল দিয়ে সেই নার্ভটাকে তখনকার মতো নিস্তেজ করে দেওয়া,
তার ভেতর যে স্পন্দনগুলো যাচ্ছে সেগুলো বন্ধ করে দেওয়া, অথবা সেই নার্ভটাকে সার্জিক্যালি কেটে ফেলা, তার ট্রান্সমিশন কেটে ফেলা, যাতে তার নিউরোনেক্টমি যেটা আমরা বলি, যে নিউরেক্টমি বা যেটা নার্ভটা কেটে ফেললে সেই নার্ভের, কিন্তু সেটা তখনই পসিবল হয় যখন আমরা শনাক্তকরণ করতে পারি যে পার্টিকুলার একটা নার্ভের জন্যই এইটা হচ্ছে। কারণ আমাদের হাতে তো অনেকগুলো নার্ভ আছে না, মিডিয়ান নার্ভ, আলনার নার্ভ, রেডিয়াল নার্ভ, অনেকগুলো নার্ভ থাকে, পায়েও অনেকগুলো নার্ভ থাকে। যদি একটা পার্টিকুলার নার্ভ বা সিম্প্যাথেটিক হতে হবে এবং একটা পার্টিকুলার নার্ভের জন্যই যদি এটা হয়ে থাকে, তখন এটা করা সম্ভব হয়। কারণ প্রত্যেকটা হাতের নার্ভ তো কেটে বাদ দেওয়া যায় না। কারণ সাইটিকার ধরুন পেন, অনেকে বলে যে আমার সাইটিকা, তারা তো বুঝতে পারছে না সাইটিকা। যেমন একজন ফোন করে বললেন যে আমার ব্যথাটা কোমর থেকে পায়ে নামছে, অনেকে বলে আমার একটা পার্টিকুলার একটা অংশেই আমার ব্যথাটা কোমর থেকে পায় না, একটা সাইডেই নামছে এবং পুরোপুরি নামছে না। এবং এইটা পরবর্তীকালে যখন ডাক্তারবাবু আপনারা দেখে বলছেন যে এই সমস্যা, তার মানে এই সমস্যা থেকেও প্রপার ট্রিটমেন্টে বেরোনো যায়। একদমই। সায়াটিকার পেনটা যেরকম খুব ইজি, যে সায়াটিকার পেনের যেহেতু ওটা আমরা জানি যে পার্টিকুলার একটা স্পাইনাল কর্ডের লেভেলেই হচ্ছে এবং সেটা নার্ভ রুটের কম্প্রেশনের জন্য হচ্ছে, তো অনেকটা সায়াটিকার পেনের জন্য যে ওষুধগুলো দিই অনেকটা কাছাকাছি ওষুধই দেওয়া হয়। হ্যাঁ, তো সায়াটিকার পেনের জন্য তারপর এবং সায়াটিকার পেনেও কিন্তু আমরা যদি ওষুধের দ্বারা না ট্রিটমেন্ট হয়, তখনও কিন্তু আমরা রুট ব্লক করে থাকি। যে পার্টিকুলার যে নার্ভ রুট কালপ্রিট হিসাবে আমাদের সবসময় আমাদের পেন হয়ে যাচ্ছে পেশেন্টের, তখন আমরা রুট ব্লক দিয়েও সেই রুটটাকে যদি নিস্তেজ করে দেওয়া যায়, তাহলে আমরা দেখি যে তাতে পেশেন্টের কীরকম রিলিফ হলো কি না। সেতেও যদি না ট্রিটমেন্ট ভালো হয়, তখন পরের দিকে গিয়ে হয়তো আমাদের ডিস্কেক্টমি করতে হয়, যে যেই ডিস্কটা সেই নার্ভের ওপরে চাপ দিচ্ছে, সেই ডিস্কটা আমরা কিছুটা পার্ট কেটে বাদ দিয়ে দিলাম। তো এইটাই একদমই তাই। এবং এই যে কমপ্লেক্স রিজিয়ন পেইন সিনড্রোম নিয়ে আমরা আলোচনা যতটা পারলাম আমরা করলাম, খুব কম সময়ের মধ্যে। আরও ডিটেলসে আমাদের গেলে ভালো হতো, কিন্তু সময় নেই। তবে এইটুকু একটা কথা বলবো যে যেহেতু ডক্টর রায় আমাদের সঙ্গে আজকে ছিলেন, আমাদের যতটুকু সময় উনি আজকে দিতে পেরেছেন, মূল্যবান সময়, এবং উনি ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আমাদের গাইডেন্সটা প্রপার টাইমে ডাক্তারবাবুর নেওয়া খুব দরকার, প্রপার ট্রিটমেন্টে চলে আসা দরকার, যাতে জিনিসটা লিঙ্গার না করে। তো যাই হোক, আজকের হাতে সময় নেই, পরবর্তী অনুষ্ঠান ডক্টর প্লাসে অবশ্যই আমরা নিয়ে আসবো। অনেক ধন্যবাদ ডাক্তারবাবুকে, আবারও অনুষ্ঠানে আসার জন্য ধন্যবাদ আপনাদের জানাই। নমস্কার। চুল বা ত্বকের সমস্যায় ভুগছেন? চিন্তা কিসের? এখন ডক্টর প্লাসে পেয়ে যান উন্নত মানের চিকিৎসা। একই ছাদের তলায় আপনি পাচ্ছেন অ্যান্টি এজিং ট্রিটমেন্ট, লেজার থেরাপি, আনওয়ান্টেড হেয়ার রিডাকশন, পিলিং ট্রিটমেন্ট, হেয়ার ফল সলিউশন, স্কিন পলিশিং অ্যান্ড ব্রাইটেনিং, পিগমেন্টেশন কারেকশন, স্কিন টাইটেনিং, ট্যাটু রিমুভাল, অ্যাকনে স্কার রিমুভাল, ওয়ার্ডস অ্যান্ড স্কিন ট্যাগ রিমুভাল এবং আরো অনেক সুবিধে। বিশদ জানতে কল করুন অথবা আজই আসুন ডক্টর প্লাসে। ডক্টর প্লাস, সুস্থ ও সুন্দর জীবনের সাথী।